ছেলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফরিদা বেগম। সব মায়ের কাছে তাদের ছেলেই যেন রাজপুত্র। খয়েরি পাঞ্জাবি আর শুভ্র সাদা পায়জামাতে ছেলেটাকে সত্যিই রাজপুত্র লাগছে ফরিদা বেগমের কাছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো একটু এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। ফরিদা বেগম একবার ভাবল চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিবে, কিন্তু পরক্ষণেই ভাবল না থাক, এতেই ওর সৌন্দর্য বেশি বেড়েছে, থাকুক না এলোমেলো একটু। ফরিদা বেগমের চোখে পানি চলে আসে। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে ছেলেটা যে তার ভালোবাসাকে নিজের করে পাচ্ছে, এই আনন্দটাই একটা মায়ের জন্য যথেষ্ট। আর কি চাই তার। আরিফের চাচি কাকুলি ঘরে ঢুকে ফরিদা বেগমকে ওভাবে আরিফের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ও কি আপা, ওভাবে ছেলের দিকে তাকিয়ে আছো যে? নজর লেগে যাবে কিন্তু এবার। জানো তো বাবা মায়ের নজর সন্তানের বেশি লাগে। আরিফ লজ্জা পেয়ে হাসে। ফরিদা বেগম তাড়াহুড়ো করে চোখ মোছে হালকা হেসে বলে, কাকলি তোমরা সবাই তৈরি তো? বেরোবো আমরা এখন। কাকলি একটু আমতা আমতা করে বলো, হ্যাঁ সবাই তৈরি। কাকলির মুখটা একটু ফ্যাকাশে। আরিফ খেয়াল না করলেও ফরিদা বেগমের চোখ এড়ালো না। সে কাকলিকে এক পাশে টেনে এনে বলো, কি হয়েছে কাকলি, এমন লাগছে কেন তোমাকে? কাকলি একবার আরিফের দিকে তাকিয়ে ফিসফিস করে বলো, আপা কথা তো ছিল শুধু আমরা বাড়ির এই কজন যাবো বাড়ি, এখন তো দেখছি ভাইজান আমাদের মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে তাদেরও ডেকেছে, জামাইরা সবাই এসেছে, বাচ্চারা এসেছে। ফরিদা বেগম একটু জাজ দেখিয়ে বলো, অদ্ভুত কথা বললে তো কাকুলি, তাদের ভাইয়ের আজ আংটি বদল অনুষ্ঠান, আজই পাকা কথা বলা হবে বিয়ের, তারা আসবে না তাই হয়? জামাইরা তো অবশ্যই আসবে, তাদের ছাড়া কোনো অনুষ্ঠান হয়? কাকুলি মাথা নিচু করে বলল, কিন্তু এটা তো জুলুম আপা, মাত্র গতকালই ভাইজান তাদের কাছে এই প্রস্তাব দিয়ে এসেছে, একদিনের মধ্যে তারা কিভাবে এত আয়োজন করবে? মোজাম্মেল সাহেব নেই, পুরো পরিবারটা পদ্মর সামান্য রোজগারের উপর চলে। ফরিদা বেগম আর আরিফ জানে সব ব্যবস্থা সোবহান সাহেব করেছে। ফরিদা বেগম একটু হেসে বলো, তুমি দুশ্চিন্তা করো না কাকুলি, তোমার ভাইজান ব্যবস্থা করবেন সব, তুমি সবাইকে তৈরি করে গাড়ির কাছে নিয়ে যাও, কেউ যেন বাদ না যায়। কাকুলি ফ্যাকাশে একটা হাসি দিয়ে চলে যায়। আরিফ মায়ের কাছে এসে মায়ের হাত দুটো নিজের হাতের মধ্য নিয়ে বলে, মা তুমি দোয়া করবে তো আমাদের জন্য? আমার উপর কোনো রাগ নেই তো তোমার? ফরিদা বেগম ছেলের হাতটা নিজের মুখে ছুঁয়ে বলে, কোনো রাগ নেই বাবা তোমার প্রতি, শুধু একটাই চাও তোমার কাছে আমার, নিজের ভালোবাসাকে প্রকৃত সম্মান করবে। তার চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়ে ঠোঁটের কাছে আসার আগেই যেন তা তোমার হাতের ছোঁয়ায় মুছে যায়। তোমার বাবা আমাকে যে সম্মানটা দিতে পারেনি, তুমি কিন্তু সেই সম্মানটা পদ্মকে দিবে। টাকা পয়সা সম্পদের অহংকার যেন তোমাকে স্পর্শ করতে না পারে। যদি ভালোবাসো তাহলে নিজেকে উজাড় করে ভালোবাসবে, কোনো খাত থাকা যাবে না সেখানে। আর যদি না পারো তাহলে জীবনে যত সফলই তুমি হও না কেন, স্ত্রীর কাছে তুমি একজন ব্যর্থ স্বামী ছাড়ার কোনো পরিচয় পাবে না। মেয়েরা ভালোবাসার পাগল হয়, তারা কাছের মানুষের ভালোবাসার মধ্যে কোনো খুঁত চায় না। আরিফ মন্ত্র মুগ্ধের মতো মায়ের কথা শুনে ফরিদা বেগমের 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। আরিফ 2 হাতে মায়ের চোখের পানি মুছে দেয়। একটু হেসে আরিফ বলে, মা আজই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তুমি এগুলো পরে বলতে পারবে, শুধু শুধু কান্নাকাটি করে নিজের সাজগোজটা নষ্ট করলে। ফরিদা বেগম কান্নার মধ্যে ফিক করে হেসে দেয়। ছেলের মাথায় ছোট্ট করে একটা চড় দিয়ে বলে, দুষ্ট ছেলে আমার। গাড়ির কাছে এসে আরিফ অবাক, তার 2 বোন, তাদের বরসহ তার চাচাতো বোনেরা, তাদের বর, এমনকি আরিফের কয়েকজন ফুফুর পরিবার পর্যন্ত এসেছে। আরিফ সাথে সাথে সোবহান সাহেবের কাছে এসে রাগী গলায় বলল, এসব কি হচ্ছে বাবা? সোবহান সাহেব সবাইকে গাড়িতে তুলতে ব্যস্ত। সে ভুড়ো কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বলল, কি হবে? তুমি এত মানুষ কেন ডেকেছ? এটা তো বিয়ে হচ্ছে না, সামান্য আংটি বদল অনুষ্ঠান, এখনই এত মানুষ কেন নিয়ে যাওয়া হচ্ছে? সোবহান সাহেব হেসে বলল, তুমি আমাদের পরিবারের একমাত্র ছেলে, তোমার কোনো অনুষ্ঠানে বাড়ির সবাই যাবে না তাই হয়? আরিফ দাঁতে দাঁত চেপে বলো, বাবা তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, ওখানে আয়োজনের সব ব্যবস্থা তুমি করবে, তুমি জোর করে আমাকে সব কিছু থেকে দূরে রেখেছো। আমি চাই না কোনো রকম সমস্যা হোক, পদ্ম বা পদ্মের পরিবারে কোনো অসম্মান হলে আমার অন্যরূপ দেখবে তুমি। সোবহান সাহেব একটা দীর্ঘশ্বাস পেল। রাগের শরীর কাঁপছে তার। কোনো রকমে নিজেকে সামলে বলো, যাও সবাইকে নিয়ে গাড়িতে ওঠো। তুমি কোথায় যাচ্ছ? আমার ছোট্ট একটা কাজ আছে, কাজটা সেরেই আমি ওখানে চলে যাব। আরিফ ভুরু কুঁচকে বলে, এখন আবার কী কাজ তোমার? সময় হলেই দেখবে, যাও এখন। আরিফের কেমন সন্দেহ হয়, বাবার অনুরোধে সে আয়োজনের মধ্যে ঢোকেনি। তার বাবা বলেছিল সব ব্যবস্থা সে করবে, তার শুধু মনে হচ্ছে কোনো ভুল করলো সে বাবার কথায় ভরসা করে।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার, কিন্তু সবার ব্যস্ততায় তাকে জোর করে গাড়িতে তোলা হয়। গতকাল রাত থেকে শত চেষ্টা করেও পদ্মর সাথে যোগাযোগ করা হয়নি তার। ভীষণ ভয় করছে তার, পদ্মর পরিবার তার পরিবারের সামনে অসম্মানিত হবে না তো। গাড়িতে বসেও অস্বস্তি কমে না তার। পদ্ম গতকাল রাতে একটুও ঘুমায়নি, অস্থির লাগছে তার কেমন যেন। সত্যিই কি এই বিয়েটা হবে? সে পারবে তো আগের মতো পরিবারটাকে শক্ত করে আগলে রাখতে? হুট করে কেন এত বড় সিদ্ধান্ত ও বাড়ি থেকে নেওয়া হলো সে বুঝতে পারছে না। আরিফ এই জন্য ইচ্ছে করে তাকে শাড়িটা কিনে দিল, আর নিজেও শাড়ির সাথে মিল রেখে পাঞ্জাবি কিনল। আরিফের উপর ভীষণ রাগ হয় তার। সবটা তাকে জানালে কি হতো? তার কেমন ঘোর লাগছে, তার রাজি হওয়া উচিত নাকি রেগে যাওয়া উচিত সেটাই বুঝতে পারছে না। বোঝার আগেই রাত কেটে গেল। সেতারা একটু ইতস্তত করলেও জোহরা খুব খুশি। তার জমানো টাকা ভেঙে সব আয়োজন করছে সে আজ। আরিফের বাড়ির লোকই তো শুধু আসার কথা, আর তাদের বাড়ির কজন, প্রায় 20 জনের মতো আয়োজন। জোহরা নিবিড়কে সাথে নিয়ে সেই সাত সকালে বাজারের জন্য বেরিয়ে গেছে। সব বাজার করে এনে নিজেই রান্না বসিয়ে দিয়েছে সে। তার উৎসাহে কোনো ভাটা নেই। কুহু, পুষ্প আর মাহি যথাসাধ্য সাহায্য করছে তাকে। নিবিড় বারবার ঘরে বাইরে দৌড়চ্ছে বিভিন্ন কাজে। সেতারা সেই যে সকালে বেরিয়েছে এখনও আসেনি। কোথায় গেছে, কখন আসবে কাউকে বলে যায়নি। পদ্ম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তার হয়তো অনেক খুশি হওয়া উচিত, কিন্তু পারছে না। মামির এতগুলো টাকা খরচ হলো ভেবেও খারাপ লাগছে ওর। জোহরা রান্নাঘর থেকে ছুটে এসে পদ্মকে বলো, তুই এখনও গোসলে যাসনি? ওরা তো চলে আসবে এখনই, তাড়াতাড়ি জামা, পরে একটা কেলেঙ্কারি বাঁধবে। পদ্ম মিষ্টি করে হাসে মামির দিকে তাকিয়ে, তাকে জোর করে বসায় পাশে। জোহরা অস্থির হয়ে বলো, এখন বসার সময় না, রান্না বসিয়ে দিয়ে এসেছি। মামি, কেন এত কষ্ট করছো তোমরা? আমার খুব খারাপ লাগছে তোমাকে এভাবে দেখে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। জোহরা মিষ্টি করে হেসে পদ্মকে জড়িয়ে ধরে। কিচ্ছু চিন্তা করিস না মা, আরিফ তোকে অনেক ভালোবাসে, দেখবি সব ঠিক করে ফেলবে ও। আর তুই আমাদের জন্য যা করছিস এটুকু তার কাছে কিছুই না। সোবাহান সাহেব নিজের ভুল বুঝতে পেরেছেন, নিজে এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। তুই আর কিছু নিয়ে দুশ্চিন্তা করিস না তো, যা তৈরি হয়ে নে। পদ্ম চুপ করে থাকে। হঠাৎ কেমন ভয় ভয় লাগছে তার। সেতারা ফিরল তার কিছুক্ষণ পরেই, তার মুখে একটা তৃপ্তির হাসি দেখে খুব মায়া লাগে পদ্মের। মায়ের কাছে এসে মায়ের হাত ধরে বলো, তুমি কোথায় গিয়েছিলে মা কাউকে কিছু না জানিয়ে? আমাদের দুশ্চিন্তা হচ্ছিল তো। সেতারা মেয়ের দিকে পূর্ণ দৃষ্টি মিলে তাকায়। সদ্য গোসল করে মেয়েটা খয়েরি জামদানি শাড়িটা পরেছে। ভেজা চুলগুলো দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে। কি স্নিগ্ধ মিষ্টি লাগছে মেয়েটাকে। সেতারার চোখে পানি চলে আসে। সে কোনো কিছুর বিনিময়ে সে তার মেয়েটার মুখের হাসি দেখতে চায়। জোহরা ছুটে এসে সেতারাকে বলো, আপা কোথায় গিয়েছিলেন আপনি? সেতারা অপ্রস্তুত হয়ে একটু হাসে। পদ্ম আর জোহরা দুজনে একটু অবাক হয়। এরপর নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা বক্স এনে ওদের সামনে তুলে ধরে। পদ্ম ভুরুকুসকে বলে, এটা কি মা? সেতারা বক্সটা জোহরার হাতে দিয়ে বলে, খুলে দেখো তো জোহরা, ভালো লাগে নাকি? জোহরা বক্সটা খুলতেই অবাক হয়ে যায়। খুব সুন্দর একটা স্বর্ণের আংটি। পদ্ম অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মা, এসব কি? আংটি কোথায় পেলে? সেতারা লজ্জা মিশ্রিত মুখে একটু হাসে। জোহরা সেতারার কাছে এসে দাঁড়ায়। আংটিটা পদ্মর হাতে দিয়ে সেতারা বলে, তোর হবু বরকেই আংটিটা ভালো লাগবে তো? পদ্ম হতবাক হয়ে যায়। এটা তুমি আরিফ সাহেবের জন্য কিনেছো? সেতারা হাসি মুখে আংটিটার দিকে তাকিয়ে থাকে। পদ্ম মায়ের দুই বাহু চেপে ধরে। এসব কেন করতে গেলে মা? কি শুরু করেছো তোমরা সব? সেতারা মেয়ের মুখে হাত রেখে বলে, বারে, আংটি বদল অনুষ্ঠান বুঝি শুধু মেয়ের হয়? কিন্তু মা, এত টাকা তুমি কোথায় পেলে? ও তোর জানতে হবে না, আমাকে বলবে তুমি, বলতেই হবে। সেতারা ফ্যাকাশে মুখে জোহরার দিকে তাকায়। জোহরা তাড়াতাড়ি করে পদ্মকে বলে, তোর চুল তো ভেজা, আয় মুছে দেই। কুহু এসে সাজাবে তোকে আবার। পদ্ম মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। অসম্ভব কান্না পাচ্ছে তার। তার জন্য তার পরিবারটা কোনো কষ্ট হবে সে কোনোদিন মেনে নিতে পারবে না। মা, তুমি যদি না বলো এই টাকা তুমি কিভাবে জোগাড় করলে, আমি ওনাদের সামনে যাব না। সে তার অস্বস্তিতে পড়ে যায়। সে যদি বলে তার নিজের ছোট্ট একটা চেন বিক্রি করে এটা কিনেছে, মেয়ে খুব রেগে যাবে। কিন্তু না বললেও মেয়ে ছাড়বে না। এমন সময় হন্তদন্ত হয়ে সেখানে নিবিড় দৌড়ে এলো। মা, তোমরা এখানে? ওনাদের গাড়ি পৌঁছে গিয়েছে, দ্রুত কেউ এসো আমার সাথে। পদ্ম কেঁপে ওঠে। কেমন যেন অদ্ভুত রকম অস্থির লাগছে তার। তার কেন জানি সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। সেতারা আর জোহরা দৌড়ে যায় পদ্মকে রেখে। পদ্ম ধপ করে বিছানার উপর বসে পড়ে। 3টে গাড়ি দেখে গলা শুকিয়ে যায় জোহরা আর সেতারার। সোবাহান সাহেব তো বলেছিল শুধু বাড়ির লোকেরাই আসবে তাদের, কিন্তু এতগুলো গাড়ি, বুকটা ধক করে ওঠে ওদের। সেতারা ফিসফিস করে জোহরাকে বলো, এখন কি হবে জোহরা? আমাদের আয়োজন তো এত মানুষের না।
জোহরা জোর করে হেসে বলে, ও আপনি ভাবেন না পা, আমরা বাড়ির লোকেরা না হয় খাবো না, কিন্তু কুটুম বাড়ির সবাইকে যেন ঠিকমতো আপ্যায়ন করা হয় তা দেখতে হবে আমাদের। একটা ব্যবস্থা হয়ে যাবে। জোহরা যদিও বলেছে তারাকে, কিন্তু তার ভীষণ ভয় করতে থাকে। বাড়ির কেউ না খেয়েও ও বাড়ির সবার ঠিকমতো হবে কিনা সে বুঝতে পারছে না। সে জোর করে মুখে হাসি টেনে রেখে সবাইকে স্বাগত জানায়। তার ভিতরে খচখচানিটা কোনোভাবে কমে না। বসার ঘরে সবাইকে বসানো হয়েছে, আর এই বারবার উতিনাতি তাকাচ্ছে পদ্মকে দেখার জন্য। তার মন বলছে আজ পদ্মকে সবচেয়ে সুন্দর দেখাবে, অন্যদিনের চেয়ে বেশি। তাই দেখে তার বোন দুলাভাই খুব মজা করছে। পুষ্প সবাইকে শরবত দিচ্ছে, কুহু আর মাহি সাজাচ্ছে পদ্মকে। নিবিড় জোহরাকে এক পাশে টেনে এনে বলল, মামি এখন কি হবে? ওনারা এসেছেন 25 জন, এদিকে আমাদের আয়োজন তো বাড়ির লোক ধরে 20 জনের। আমরা বাড়ির লোক না হয় খেলাম, তাও তো সবার হবে না। সোবাহান সাহেব তো বলেছিল শুধু বাড়ির লোকেরা আসবে, এত মানুষ আসবে তা তো বলেনি উনি। জোহরে একটু ধমকে বলল, এ কেমন ব্যবহার নিবিড়? আত্মীয় মানুষ এসেছেন না হয় বেশি, তাই বলে এভাবে বলবি তুই? আজ বাদে কাল আমাদের মেয়েটাও বাড়ির বউ হতে যাচ্ছে, তাদের সম্পর্কে সব বলা ঠিক না। নিবিড় অসহিংস হয়ে বলো, বলতে তো চাইনি মামি, কিন্তু এখন কি করবে তুমি? সবার খাবার না হলে একটা কেলেঙ্কারি বাঁধবে। জোহরা চিন্তিত মুখে নিবিড়ের মাথায় হাত দিয়ে বলো, ও একটা ব্যবস্থা হয়ে যাবে বাবা, তুই যা ওনাদের কাছে, কোনো অসুবিধা হচ্ছে কি না ওনাদের জিজ্ঞেস কর। নিবিড় ছোট্ট একটা শ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। সে তারা ফরিদা বেগমের দিকে তাকিয়ে বলল, সোবহান ভাইজান এলেন না যে? আরিফের বাবা ছোট্ট একটা কাজ পড়ে গেছে আপা, কাজটা সেরেই উনি চলে আসবেন। এরপর একটু ইতস্তত করে ফরিদা বেগম আবার বলো, আপা পদ্মমা কোথায়? অনুষ্ঠান শুরু আগে ওর সাথে আমি একটু কথা বলতে চাই একান্ত। আরিফের মায়ের দিকে তাকায়। ফরিদা বেগম চোখের ইশারায় তাকে নিশ্চিত থাকতে বলে। পদ্মের ভেজা চুলগুলোকে জোর করে হালকা শুকিয়ে কুহু একটা খোপা করে দিয়েছে। জোহরার একটা ছোট স্বর্ণের গহনা পরতে দিয়েছে পদ্মকে। আপা খুব সুন্দর লাগছে তোমাকে জানো, একদম বউ বউ লাগছে। পদ্ম মুচকি হেসে কুহুর দিকে তাকায়। নিজের মধ্যে টুকটাক কথা হচ্ছিল ওদের। পদ্মমা আসবো? ওরা চমকে যায় কারো কথায়। পদ্ম অবাক চোখে তাকাতে দেখে ফরিদা বেগম এসেছে। পদ্ম তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, আসুন না খালামা, ভেতরে আসুন। ফরিদা বেগম একটু ইতস্ত করে ঘরে ঢোকে। পদ্ম কুহু আর মাহির দিকে তাকিয়ে বলে, তোরা বাইরে যা, মামি কি করছে দেখ। ওরা আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। পদ্ম ফরিদা বেগমের দিকে তাকিয়ে বলে, বসে না খালাম্মা। ফরিদা বেগমের ভীষণ অস্বস্তি লাগে। সে যা ব্যবহার করেছিল পদ্মের সাথে, ওর সামনে দাঁড়াতেই লজ্জা করছে তার। তার এমন অবস্থা দেখে পদ্ম এসে ফরিদা বেগমের হাত ধরে, আসুন না, বসুন আমার পাশে। ফরিদা বেগমের হঠাৎ খুব কান্না পেয়ে যায়। পদ্মের হাত ধরে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, তবুও বলছি যদি পারো আমাকে মাফ করে দিও। যা করেছি অনেক বিপদে পড়েই করেছিলাম। পদ অবাক হয়ে বলো, এসব কি বলছেন খালাম্মা? আপনি আমার মায়ের মতন, মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে? আমি ওগুলো কিছুই মনে রাখিনি, আপনিও ভুলে যান ওসব কথা। ফরিদা বেগমের চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। পদ দুই হাতে তার চোখ মুছে দেয়। ফরিদা বেগম এখনও ইতস্ত করছে। কি ভুলটাই না সে করেছিল। এমন সোনাটুকরো মেয়েকে হারাতে বসেছিল সে। তার ছেলে ভুল করেনি, খাঁটি সোনা বেছে নিয়েছে, যার মধ্যে কোনো খাদ নেই। পদ্মা একটা কথা বলবো তোমাকে? জি বলুন না। আমার ছেলেটা অনেক ভালোবাসে তোমাকে, আমি জানি তুমি ওর ভালোবাসাকে সম্মান করবে সারা জীবন। ওকে কখনো কষ্ট পেতে দিও না, একটু ভালোবাসা দিও ওকে। তুমি দেখবে ও তোমাকে এক মহাসাগর ভালোবাসায় ভরিয়ে রাখবে। নিজের ছেলে বলে বলছি না, আরিফের মতো খাঁটি মনের মানুষ আমি আমার জীবনে দেখিনি। খুব ভাগ্য করে এমন একজনের ভালোবাসা তুমি পেয়েছো। তুমি খুব ভাগ্যবতী মাগো, অনেক সুখী হবে তুমি, অনেক। পদ্মের চোখ থেকেও পানি পড়ে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে হয় তার। সে ফরিদা বেগমের হাতে হালকা চাপ দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না খালাম্মা, আমি আমার জীবন দিয়ে আমার ভালোবাসা রক্ষা করে যাব। আর একটা অনুরোধ আছে মা, আদেশ করুন খালাম্মা। এই খালাম্মা ডাক শুনতে আর ভালো লাগছে না। আরিফের মতো তুমিও আমাকে মা বলে ডাকো। পদ্মা লজ্জায় মাথা নিচু করে। ফরিদা বেগম মুচকি হেসে বলে, বলবে না? পদ্ম মাথা নিচু করেই উত্তর দেয়, জি মা বলবো। ফরিদা বেগম দু হাতে পদ্মকে বুকের সাথে চেপে ধরে। আধা ঘন্টা পর সোবহান সাহেব আসলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে একা নয়, এবং সাথে আরও 15 জন নিয়ে আসলেন। আরিফ হতবাক হয়ে তাকিয়ে থাকে। বাবাকে ধরে আলাদা ডেকে আরিফ বলে, এসব কি বাবা? সোবহান সাহেব একটু অবাক হওয়ার ভান করে বলো, কিসের কথা বলছো? তুমি বুঝতে পারছো না কিসের কথা বলছি? এত মানুষ কেন এসেছে? ভদ্রভাবে কথা বল আরিফ, ওনারা আমার বন্ধু কলিগ, সমাজে আমার একটা পর্যায়ে আছে।
আমার ছেলের অনুষ্ঠান আর তারা আসবে না, এমনটা হয় না। আরিফ তাতে দাঁত চেপে বলল, সব আয়োজন তোমার করার কথা বাবা, তোমারই সব খাবার আনার কথা, সেসব কোথায়? সোবহান সাহেব মনে হলো আকাশ থেকে পড়ল। এসব কি বলছো আরিফ? তাদের বাড়িতে আমরা এসেছি, এখন যদি সাথে করে আমি খাবার নিয়ে আসি, এটা কি তাদের অপমান করা নয়? তারা ডাল ভাত আয়োজন করলেও না হয় আমরা সবাই তাই খাবো। আরিফ স্তম্ভিত হয়ে যায় বাবার কথা শুনে। কোনো কথা বের হচ্ছে না তার মুখ থেকে। সে বাবাকে শর্ত দিয়েছিল, সে যদি পদ্মের বাড়িতে নিচে এসে প্রস্তাব না দেয়, সে সারা জীবনের জন্য তার ছেলেকে হারাবে। আরিফের নামে সে বিজনেসগুলো আছে, তাও হারাবে। ভয় পেয়ে গিয়েছিল সুবহান সাহেব। ছেলের জিদের কাছে হার মেনে তাকে ছেলের কথা রাখতেই হয়, কিন্তু তার মন কখনোই সায় দেয়নি। তাই সে যে কোনো মূল্যে পদ্মের অসম্মান করতে চায়, অপমানিত করতে চায়। তাই আরিফ যখন আয়োজনের সব দায়িত্ব নিজে নিতে চেয়েছিল, তখন সে তাকে আশ্বস্ত করে সব ভার সে নেবে। কিন্তু পুরোটাই তার একটা সূক্ষ্ম চাল ছিল। আরিফ হতভম্ব হয়ে যায়। সে আবার তার বাবাকে বিশ্বাস করে ঠকে গেল। আরিফকে ওভাবে রেখে সোবহান সাহেব চলে গেল। আরিফের হাত পা কাঁপছে। একই ভুল হয়ে গেল তার। এখন সে কিভাবে বাঁচাবে পদ্মের পরিবারকে? জোহরা আবার রান্না শুরু করেছে। হাতে বেশি টাকাও ছিল না তার। বাকি যা ছিল তাই দিয়ে নিবিড়কে আবার বাজারে পাঠিয়েছে সে। বেশি কিছু আনতে পারেনি সে ওই টাকায়। জোহরা তার মতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রান্না করার, কিন্তু এ তো হবে কিনা সে জানে না। কারণ হঠাৎ করে সোবহান সাহেব আরও অনেক অতিথি নিয়ে চলে এসেছে। তার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। অনেক কষ্টে নিজেকে সামলে কাজ করতে থাকে সে। তারা পাগল পাগল লাগে। এদিক ওদিক ছোটাছুটি করছে সে অস্থির হয়ে। জোহরা রে, এখন কি হবে? জোহরা একটু হেসে বলে, আপনি মেহমানদের কাছে যান আপা, এদিকটা আমি দেখছি তো। তাদের ওভাবে একা বসিয়ে রাখলে ভালো দেখায় না। তুমি কি দেখবে এদিকে? আমি তো দেখতেই পাচ্ছি সবটা। উনি যেমন একটা কাজ করে বসবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। জোহরা জোর করে সেতারাকে সরিয়ে দিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না তো। আমি আমার জীবন দিয়ে হলেও পদ্মের মানসম্মান নষ্ট হতে দিব না। সেতারা জোহরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আপা কাঁদবেন না, নিজেকে শক্ত করুন দয়া করে। মেয়েটা এবার আপনাকে দেখে মন খারাপ করবে। আজ ওর জীবনের এমন বিশেষ একটা দিনে ওর মনটা খারাপ করে দিবেন না আপা। সেতারা কাঁদতে কাঁদতে বলো, তুই এত ভালো কেন জোহরা? একটা মানুষের এত ভালো কেন হবে? আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? জোহরা ছোট্ট করে হেসে বলে, আমি যে ওই মানুষটাকে তার শেষ নিঃশ্বাসের সময় কথা দিয়েছিলাম, জীবন দিয়ে হলেও ওদের গায়ে কোনো জ্বরের আঁচ পেতে দিব না, কিভাবে সে কথা ভুলে যাব বলো? সেতারার কান্না থামে না। জোহরাকে জড়িয়ে ধরে যেন তার সব দুশ্চিন্তা কেটে যাচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। সব আরিফের সামনে মাথা নিচু করে বসে আছে পদ্ম। ঘরভর্তি এত মানুষ, আরিফের খেয়ালই নেই সেদিকে। তার মনে হচ্ছে তার সামনে শুধুই পদ্ম, আর কেউ নেই কোথাও। হতবাক হয়ে তার প্রেয়সীকে দেখছে সে। তার মতো একটা ছেলের কপালে যে এমন পরীর মতো একটা মেয়ে লেখা ছিল, সে কোনোদিনও ভাবতে পারিনি। এই পরীর মতো মেয়েটাই তাকে ভালোবেসেছে কোনো স্বার্থ ছাড়া। এর চেয়ে ভালো লাগার একটা পুরুষের কাছে আর কী হতে পারে? এই প্রথম মাথায় আঁচল দেওয়া অবস্থায় পদকে দেখলো আরিফ। একদম নতুন বউয়ের মতো লাগছে ওকে। খয়েরি জামদানি শাড়িটায় যেন ওর রূপ ঠিকরে বের হচ্ছে। আজ অন্যদিনের তুলনায় একটু সেজেছে সে। কোহই জোর করে সাজিয়ে দিল। গাঢ় করে টেনে কাজল দিয়েছে চোখে। খয়েরি রঙে রাঙিয়ে ঠোঁট, কপালে ছোট্ট একটা মেরুন টিপ। হালকা সোনার গহনাতে মনে হচ্ছে আকাশ থেকে একটা পরি নেমে এসেছে ভাঙা বাড়িটায়। আরিফ চোখ সরাতে পারছে না পদ্মর দিক থেকে। পদ্ম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছে না। কি যে করে লোকটা! ঘরে এত মানুষ, তাও কিভাবে তাকিয়ে আছে। আরিফের বোন, দুলাভাই, ফুপুসহ যত আত্মীয় স্বজন এসেছিল, তারা খুব খুশি আরিফের হবু বউকে দেখে। বারবার তারা পদ্মের রূপের প্রশংসা করছে। আরিফের ছোট ফুপু হাসি মুখে বলল, বড় ভাবি, তোমার ছেলের পছন্দ তো দারুণ। তাই তো বলি, ছেলে এত পাগলামি কেন করে? এই মেয়ের রূপেই আটকে গেছে তোমার ছেলে। পদ্ম আরও লজ্জা পায়। আরিফ তার ফুফুর দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলো, ভুল বললেন ফুপু। রূপে আটকালে সেই টানকে মোহ বলে, আর মোহ তাড়াতাড়ি কেটে যায়। কিন্তু ভালোবাসা আর মায়া একবার আটকে গেলে সারা জীবন সাবধান করলেও সেই টান কাটানো যায় না। ঘরভর্তি সবাই অবাক হয়ে আরিফের কথা শুনল। পদ্মের দু চোখ ভরে উঠল পানিতে। সে ওই চোখে আরিফের দিকে চোখ তুলে তাকালো। কেঁদে ফেলার আগ মুহূর্তে প্রতিটা মেয়েকে আস্পরার থেকেও সুন্দর লাগে। আরিফ পদ্মর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অসম্ভব সুন্দর কিছু বেশিক্ষণ দেখা যায় না। সুখের ব্যথা অনুভব হয় বুকের মতো, আর তা যদি হয় কোনো পুরুষের প্রিয়তমা। সে তারা আঁচল চাপা দিয়ে কান্না আটকানোর চেষ্টা করে। মেয়ের এমন শুভদিনে সে চোখে পানি ফেলতে চায় না। সে শুধু মনে মনে দোয়া করে তার মেয়েটা যেন অনেক সুখী হয়। পৃথিবীর কোনো কষ্ট যেন মেয়েটাকে স্পর্শ করতে না পারে।
সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে কষ্ট মেয়েটা করেছে, আরিফ নামক সুখের বন্যাটা যেন তাকে ভালোবাসায় ভাসিয়ে দেয়। তার ফুলের মতো পদ্ম যেন ভেসে যায় আনন্দ আর সুখের স্রোতে জীবনের সেই দিন পর্যন্ত। কুহু ছটফট করছে ভয়, তার মাকে কাছেই পাচ্ছে না সে। অনেকক্ষণ পর মাকে দেখতে পেয়ে তাকে টেনে রান্নাঘরে নিয়ে আসে সে। জোহরা বিরক্ত হয়ে বলে, কাজের সময় এভাবে টেনে আনলি কেন? একটু পরে সবাই খেতে বসবে, আংটি বদল হয়ে গেলেই। বেলা কম হয়নি, এখন বেশি কথা শোনার সময় নেই আমার। কুহু অসহিষ্ণু হয়ে বলল, মা, ওনারা সংখ্যায় কত এসেছে দেখেছো? কম করে হলেও 40 জন। আর তুমি যা রান্না করেছো, সব মিলিয়ে বড়জোর 30 জনকে খাওয়ানো যাবে। আমরা বাড়ির লোকেরা না খেলেও তো ওদের খাবারে কম পড়বে। জোহরা হঠাৎ শব্দ করে কেঁদে দেয়। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে শক্ত রেখেছিল সে, কিন্তু আর পারল না। কম চেষ্টা করেনি সে সব ঠিকঠাক করার। কুহু হতবাক হয়ে গেল মাকে কাঁদতে দেখে, শক্ত করে জড়িয়ে ধরল মাকে। মা, তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। জোহরা কাঁদতে কাঁদতে বলো, আমার আর তোর ফুপুর যা জমানো ছিল ঘরে সব দিয়ে বাজার করা হয়েছে, আর কোনো টাকাই নেই ঘরে। পাশের বাড়িতেও গিয়েছিলাম ধারের জন্য। তোর বাবা বেঁচে থাকলে ওদের বিপদে কত সাহায্য করেছে তোর বাবা, কখনো টাকা ফেরত পর্যন্ত চায়নি মানুষটা। আজ তারা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এই প্রথম আমি কারো কাছে ধার চেয়ে হাত পেতেছি। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তাও আমি পিছপা হইনি, মেয়েটা তো সুখী হবে তাই ভেবে। কিন্তু সোবাহান সাহেব পরে এই কাজটা করবে আমি ভাবতেই পারিনি। আমি জানি না কি হবে, আমার মাথা কাজ করছে না, আমার কেমন অস্থির লাগছে। কুহু ভয় পেয়ে যায়, মায়ের আবার কিছু হবে না তো? অসুস্থ হয়ে পড়ে যদি মা? কুহু জোর করে জোহরাকে কোনায় বসায়, তখনও জোহরা ফুপিয়ে যাচ্ছে। তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে কুহু, যেন হাত ছাড়লেই মা অসুস্থ হয়ে যাবে। জোহরাও কিশোরী মেয়ের মতো মেয়েকে আঁকড়ে বসে আছে। একটু পর কী হতে যাচ্ছে তারা ভাবতেই পারছে না, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে তাদের। স্বর্ণ আর ছোট একটা হীরার পাথরের খুব সুন্দর একটা আংটি, চারিদিকে গোলাপের পাতা আর মাঝে লাল রঙের হীরার পাথর। এত সুন্দর আংটি দেখে উপস্থিত সবাই অবাক। আরিফ নিজে এটা পদ্মর জন্য পছন্দ করেছে, দোকানে এটা দেখেই তার ভালো লেগে গিয়েছিল। পদ্মের হাতটা নিয়ে আংটি পরিয়ে দিতেই সবাই খুশিতে হৈ হৈ করে ওঠে। পদ্মর সুন্দর হাতে আংটিটা যেন ফুটে উঠেছে। পদ্ম অবাক হয়ে দেখে, এত সুন্দর জিনিস সে কোনোদিন দেখেনি। সে ঠিক করে এই আংটিটা সে জীবনেও হাত থেকে সরাবে না। আরিফ মুগ্ধ হয়ে দেখে, এরপর পদ্মের কাছে এসে ফিসফিস করে বলে, আংটিটা তার প্রকৃত স্থানে এসেছে। তোমার হাতে ওটা তার আসল সৌন্দর্য প্রকাশ করতে পেরেছে। পদ্ম সলাজ হেসে মাথা নিচু করে বসে থাকে। অদ্ভুত একটা আনন্দ আর ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে সে। অবশ্য সে এখনও জানে না আরিফের বাবা কী করেছে, কারণ সোবাহান সাহেবের বন্ধু আর কলিগদের বাইরের ঘরে বসানো হয়েছে। পদ্ম এখনও তাদের দেখেনি। জোহরা বাড়ির সবাইকে মানা করে দিয়েছে পদ্মকে এখন কিছু না জানাতে। ওর মনটা খারাপ করে দিতে চায়নি সে। তারা আবার আংটিটা নিয়ে পদ্মর হাতে দেয়। পদ্ম খুব লজ্জা লাগছে আরিফকে আংটিটা পরিয়ে দিতে সবার সামনে। সে চাচ্ছিল মুরব্বীরা কেউ পরিয়ে দিক, কিন্তু সবাই চায় পদ্মই আরিফকে আংটিটা পরাবে। কাঁপা কাঁপা হাতে আরিফের হাতটা তুলে নেয় সে। তার অসম্ভব ঠান্ডা হাতের ছোঁয়ায় আরিফ হাসে। মেয়েটা এখনও সহজ হতে পারল না তার কাছে। আংটিটা দেখে ফরিদা বেগম বলে, বাহ, কি সুন্দর আংটিটা, আরিফের হাতে বেশ মানাচ্ছে। কি গো আরিফের বাবা, ঠিক বলেছি তো? সোবাহান সাহেব মুচকি হেসে বলো, খারাপ না, তবে আমরা আমাদের জামাইয়ের যে আংটিটা দিয়েছি সেই তুলনায় একটু বেশিই ছোট। এমনিতে ভালোই, তবে স্বর্ণের পরিমাণটা একটু কম। উপস্থিত সবাই অবাক হয়ে সোবাহান সাহেবের দিকে তাকালো। সেতারার চোখ বেয়ে হঠাৎ টুপ করে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। পদ্ম ঝট করে সোবাহান সাহেবের দিকে তাকাতেই সেই ইতস্তত করে বলল, না ঠিক আছে, বেশ ভালো আংটির নকশাটা। আরিফ অন্যদিকে ফিরে দাঁতে দাঁত চেপে বসেছিল। এরপর পদ্মের দিকে তাকাতে দেখে তার চোখ থেকে যেন কোনো সময় পানি গড়িয়ে পড়বে। তার হঠাৎ তার মায়ের ওই কথাটা মনে পড়ল। প্রেয়সীর চোখের পানি ঠোঁট পর্যন্ত আসার আগেই যেন তার স্পর্শে সেই পানি মুছে যায়। পদ্মের অপমান সে সহ্য করবে না। আরিফ তার মায়ের দিকে তাকায়। লজ্জায় ফরিদা বেগম মাথা নিচু করে বসে আছে। আরিফ তার বাবার দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, বাবা, তুমি তোমার জামাইদের সোনার মতো মেয়ে দিয়েছ। আর পদ্মের মা আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাথরের চেয়েও দামি মেয়ে দিয়েছে। সেই তুলনায় আংটি তোমার দেওয়া আংটির থেকে 1000 গুণে দামি। আরিফের বোনরা আরিফের কথায় কিছু মনে করলো না, কারণ তাদের বাবার যোগ্য জবাব দিতে আরিফকে এটা বলতেই হতো। তারা বরং খুশি হয় কিছুটা। তাদের ছোট্ট ভাইটা যে তার বউকে এত সুন্দর করে আগলে রাখার প্রস্তুতি নিয়েছে, এতেই তারা খুশি। ফরিদা বেগম মাথা তুলে ছেলের দিকে তাকায়, চোখে পানি চলে আসে তার। অনেক আনন্দ লাগছে তার মনে। ছেলেটা তার বাবার মতো হয়নি, স্ত্রীকে সে যত্ন করে আগলে রাখতে পারবে।
তার ইচ্ছে করছে ছুটে যে ছেলেকে জড়িয়ে ধরতে। সোবহান সাহেবের দিকে তাকাতে সে দেখল লোকটার মুখে রাগে লাল হয়ে আছে। প্রচণ্ড অপমানিত বোধ করছে সে, কিন্তু আজ কেন জানি স্বামীর জন্য কষ্ট হয় না তার, বরং ভালো লাগে। লোকটার কম অপমান তাকে এ পর্যন্ত সহ্য করতে হয়নি। ছেলের বউয়ের সাথেও সে একই ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু আরিফ থাকতে তার এই চেষ্টা বৃথা। পদ্ম মাথা নিচু করে কাঁদতে থাকে। মা আর মামির জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার। তার জন্য মানুষ দুইটার কি কষ্ট হচ্ছে সে সহ্য করতে পারছে না। আরিফ ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে পদ্মের দুই চোখের পানি মুছে দেয়। পদ্ম হালকা কেঁপে ওঠে। এরপর ওর মুখটা উঁচু করে নিজের আঙুলের আংটিটার ঠোঁট ছুঁয়ে বলে, এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহারের মধ্যে একটা। আমি আমার জীবনের সেই দিন পর্যন্ত এই আংটি পরে থাকবো। তুমি খুশি তো পদ্ম? পদ্ম ছলছল চোখে আরিফের দিকে তাকায়। এরপর আস্তে আস্তে মাথা নেড়ে বলে, খুব খুশি আরিফ সাহেব। আরিফ আর চোখে বাবার দিকে তাকায়। শীতল যুদ্ধ চলতে থাকে তাদের দৃষ্টিতে। এই যুদ্ধে একজন জিতবে, আরেকজন হারবে। সোবহান সাহেব ব্যস্ততার ভঙ্গিতে ঘড়ি দেখে বলল, অনেকটা বেলাই তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে ফেলাই ভালো হয়। আরিফ মুচকি হেসে বলল, এত তাড়াহুড়ো কেন বাবা? তাড়াহুড়ো করবো না? তুমি ধারণা করতে পারছো অতিথি হিসেবে কারা এসেছে এখানে? আমার কলিগ, বন্ধুবান্ধব, কতটা গণ্যমান্য ব্যক্তি তারা। কখন থেকে বাইরে ঘরে বসে আছে তারা, কোনো আপ্যায়ন হয়নি তাদের এখনো। পদ্ম স্তম্ভিত হয়ে যায়। বসার ঘরে আরও মানুষ আছে, কিন্তু তারা বাড়িতে কতজনের জন্য আয়োজন করা হয়েছে তা সে জানে। বাকিদের জন্য কি ব্যবস্থা হবে? বুকটা ধকধক করে ওঠে পদ্মর। চোখ ঘুরিয়ে তার মা আর মামিকে খোঁজে, কিন্তু আশেপাশে কোথাও তারা নেই। পদ্ম উঠতে গেলে আরিফের বোন আর মামিরা তাকে চেপে ধরে। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আমাদের বাড়ির বউ হতে যাচ্ছ তুমি? একটু আলাপ পরিচয় করি তোমার সাথে। এখনই চলে গেলে হবে? তা তোমার নামটা কিন্তু সার্থক। একদম পদ্মফুলের মতো সুন্দর মেয়ে গো তুমি। পদ্ম হতাশ দৃষ্টিতে আরিফের দিকে তাকায়। আরিফ অন্যদিকে ফিরে বসে তার দুলাভাইদের সাথে হাসাহাসি করছে। সে কি জানে না তাদের বাড়ির অবস্থার কথা? কিভাবে এত মানুষ নিয়ে এসেছে সে? একদিনের মতো এত আয়োজন কিভাবে সম্ভব? মাসের শেষ সে নিজেও কোনো সাহায্য করতে পারেনি মামিকে। মামি আর মায়ের কিছু জমানো টাকা ভেঙে কিছু আয়োজন করা হয়েছে, কিন্তু এত মানুষের আপ্যায়ন কিভাবে হবে এইটুকুতে? পদ্মের এখন তাদের পাশে যাওয়াই উচিত, কিন্তু কোনোভাবে তাকে উঠতে দিচ্ছে না বাকিরা। ফরিদা বেগমের মন কেমন কুড়াচ্ছে। কথা ছিল আরিফের বাবা নিজে দাঁড়িয়ে থেকে খাবার নিয়ে আসবে বাইরে থেকে, কিন্তু সে তো সাথে করে আনেননি, উল্টো হঠাৎ তাদের না জানিয়ে বেশ কিছু অতিথি নিয়ে চলে এসেছে। ফরিদা বেগম ছেলের দিকে তাকায়। আরিফ কি এখনও কিছু বুঝতে পারছে না? কিভাবে এত নিশ্চিন্ত হয়ে বসে আছে সে? ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে তার। আপা, আপনি আগে বসার ঘরের সবাইকে খেতে দিন, এরপর দেখছি কি করা যায়। সেতারা কাঁদো কাঁদো গলায় বলো, কি দেখবে তুমি জোহরা? আমার মাথা কাজ করছে না। বসার ঘরে 15 জন, অন্যদের খাওয়া হয়ে গেলে আর বড় জোর 15 জনকে খাওয়ানো যাবে, কিন্তু আরিফের বাড়ি থেকেই তো এসেছে 25 জন। বাকিদের খাবার কোথা থেকে আসবে? নিবিড় বাবারে, তুই কিছু কর। নিবিড় মাথা নিচু করে বলে, আমার কাছেও তো তেমন টাকা নেই মা, অল্প কিছু ছিল তা দিয়ে তো বাজারের মতো খরচ করলাম। সে তারা চেয়ারে বসে পড়ে। মাথা যন্ত্রণা করছে তার ভীষণ। সব কিছু অসহ্য লাগছে তার। কুহু ছুটে চলে যায় নিজের ঘরে। মিনিট দুয়েক পর আবার ফিরে আসে। নিবিড়ের হাত ধরে টেনে ওকে ফাঁকা জায়গায় নিয়ে যায়। কি হয়েছে কুহু, এভাবে ডেকে আনলে কেন? নিবিড় ভাই, এখানে কিছু টাকা আছে, আমার জমানো টাকা। অনেকদিন ধরে জমাচ্ছি আমি। জানিয়ে খুব বেশি কিছু হবে না, তবুও যদি এটা রাখতেন। নিবিড় ভুরু কুচকে বলে, কি করবো এই টাকা দিয়ে আমি? কোনো একটা হোটেলে যান নিবিড় ভাই, রান্না করা খাবার নিয়ে আসুন কিছু, মানসম্মত তো রক্ষা করা হবে। নিবিড়ের চোখ ছলছল করে ওঠে। কি মায়াবী তাদের এই পরিবারটা, যে কারো বিপদে বাকিরা ঝাঁপিয়ে পড়ে। নিবিড়ের ইচ্ছে করলো কুহুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিতে। কুহুর হাতের দিকে তাকিয়ে নিবিড় দেখলো বেশ কিছু খুচরো টাকা, হয়তো 1000 খানেক হবে না। এই টাকাতেও তেমন কিছুই হবে না। নিবিড় কুহুর মুঠোটা বন্ধ করে দিয়ে বলো, টাকাটা রাখো কুহু, আমি দেখছি কি করা যায়। কুহু অস্থির হয়ে বলো, কি দেখবেন আপনি? আপনার কাছে টাকা আছে নাকি? নিবিড় কুহুকে কিছু বলতে যাবে, ঠিক তখন গেট থেকে একজন অপরিচিত লোককে ঢুকতে দেখে ওরা চুপ হয়ে গেল। নিবিড় কুহুকে ভিতরে যেতে বলে সে লোকটার দিকে এগিয়ে এলো। কাকে খুঁজছেন আপনি? জি। আমাকে বলতে পারেন। বাইরের পিকআপে কিছু হাড়ি আছে, এগুলো নামাতে হবে, আমার সাথে দয়া করে আসুন। নিবিড় হতবাক হয়ে বলো, হাড়ি নামাতে হবে মানে? কিসের হাড়ি? খাবারের হাড়ি। 60 জনের খাবার আমি একা পারবো না আনতে, দয়া করে আসুন আমার সাথে। নিবিড় কিছুই বুঝতে পারছে না।
লোকটা নির্ঘাত ভুল ঠিকানা এসেছে। নিবিড় শান্ত গলায় বলো, দেখুন আপনার কথা ভুল হচ্ছে। এই বাড়িতে 60 জনের খাবার কথা থেকে আসবে, আপনি ভুল ঠিকানা এসেছেন। লোকটা ঈষৎ হেসে বলো, আমি ঠিকই এসেছি, দয়া করে কথা না বাড়িয়ে আসুন আমার সাথে। নিবিড় কী করবে বুঝতে পারে না। এত খাবার কে পাঠালো? আর এই লোকটাই বা কে? তাদের এই বিপদের কথা এমন কে জানে যে তাদের সাহায্য করতে পাঠালো? নিবিড় কাঁপা কাঁপা হাতে লোকটাকে সাহায্য করে, সব হাঁড়ি নামিয়ে উঠোনে রাখে। দারুণ সুবাস আসছে সেখান থেকে। কুহু আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। দারুণ অবাক হয়ে যায় সে সব দেখে। ছুটে যায় ভিতরে খবর দিতে। জোহরা চোখ বড় বড় করে বলো, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ মা, ঠিক দেখেছি। লোকটা নিবিড় ভাইয়ের সাথে হাঁড়িগুলো আমাদের উঠোনে এনে রাখলো। অনেক মানুষের খাবার জানো মা, যারা এসেছে সবাই খেলেও আরও অনেক বেঁচে যাবে। সে তারা অবাক হয়ে বলো, জোহরা, আমার মনে হয় ভুল ঠিকানা এসেছে লোকটা। যাদের খাবার তাদের কাছেই দেওয়া উচিত ওদের। তুমি যে ওদের বলো যে আমাদের বাড়ি থেকে কেউ খাবারের জন্য বলেনি। পুষ্প ঠোঁট বাঁকিয়ে বলো, ভুল হলেই বা কি, ভালো তো, আমাদের তো এখন দরকার খাবারটা। সে তারা চোখ পাকিয়ে পুষ্পের দিকে তাকায়। এই শিক্ষা পেয়েছিস তুই? আমাদের সমস্যা বলে অন্য খাবার আমরা রাখবো? এই শিখিয়েছি তোকে আমরা? পুষ্প ভয়ে চুপ করে যায়। জোহরা বুড়ো কুচকে কী যেন ভাবছিল। হঠাৎ সেতারার দিকে তাকিয়ে বলো, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে আপা। কি মনে হচ্ছে? ওরা ভুল ঠিকানা আসেনি, ঠিকই এসেছে। আর এই খাবারের ব্যবস্থা আর কেউ নাই, বরং আরিফই করেছে। সে তারা হালকা চিৎকার করে বলো, কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলছি আপা। আরিফকে এতটা অবিবেচক ভেবো না ওর বাবার মতো। মাত্র গতকাল প্রস্তাব দেওয়ার সাথে সাথে আরিফ এত মানুষ নিয়ে চলে আসবে আর কোনো ব্যবস্থা করবে না, এমন হতেই পারে না। এতদিনে আরিফকে যা চিনেছি, ও এমন করতেই পারে না। সে তারা অবিশ্বাসী চোখে জোহরার দিকে তাকালো। তার খুশি হওয়া উচিত নাকি দুশ্চিন্তা করা উচিত তাই বুঝতে পারছে না সে। ফোনের রিংটোন শুনে আরিফ পকেট থেকে ফোন বের করলো। মুচকি আসলো একটু সে। সোবাহান সাহেবের দৃষ্টিতে তাকিয়েছে ছেলের দিকে। আরিফ উঠে দাঁড়ালো। তোমরা পদ্মের সাথে কথা বলো, আমার একটা দরকারি ফোন এসেছে, আমি আসছি। সোবাহান সাহেব ভারী গলায় বলো, কে ফোন দিয়েছে? আরিফ বাবার দিকে তাকিয়ে কিছু বলল না, হেসে চলে গেল। সোবাহান সাহেব পুরো কুচকে তাকায়। মনে হচ্ছে তার ছেলে তার পরিকল্পনায় পানি ঢেলে দিচ্ছে, কিন্তু কিভাবে করবে সেই কাজ? কাজ কাজ হয়েছে? হয়েছে আরিফ ভাই, আমি সব খাবার বাড়ির উঠোনে রেখে চলে এসেছি। খুব ভালো। কেউ সন্দেহ করেনি বা কিছু জিজ্ঞেস করেনি? মনে হয় পদ্ম ম্যাডামের ভাই ছিল ছেলেটা, অনেক প্রশ্ন করছিল। আমি কোনো উত্তর দিইনি, বলেছি ভুল ঠিকানা এসেছে নাকি। আমি কিছু বলে দাওনি তো? নিশ্চিত থাকবেন আরিফ ভাই, কিছু বলিনি। 60 জনের খাবার আছে, আপনি চাইলে আরও ব্যবস্থা করা যাবে। না, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। আর কোনো আদেশ আছে ভাই? আরিফ মুচকি হাসে। ছেলেটা তার বড়ই আপন। না, আপাতত আর কোনো আদেশ নেই, কিছু লাগলে আমাকে জানাবেন। তাহলে রাখছি ভাই। আর একটা কথা আকাশ। জি ভাই বলুন। তোমাকে ধন্যবাদ। আকাশ মৃদু হেসে বলো, এটা আমার দায়িত্ব ভাই, আপনার জন্য কিছু করা। সবাই খাবারের প্রশংসা করছে, নিবিড় সবাইকে খেতে দিচ্ছে। সেতারার মাথায় কাপড় দিয়ে সব তদারকি করছে। জোহরা রান্নাঘর থেকে এক এক করে সব পাঠাচ্ছে। সবাই ব্যস্ত। সোবান সাহেব ভীষণ ঘামছে। হচ্ছেটা কি এসব? এরা কিভাবে এত আয়োজন করছে? নাকি আরিফ এখানে জড়িয়ে আছে? কিন্তু ও তো এখন থেকে বের হয়নি এখনো পর্যন্ত। কাকে দিয়েও এই কাজটা করালো? আরিফ পদ্মর পাশে বসে আছে। বাকি সবাই খেতে গিয়েছে। পদ্ম অস্থির হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কীভাবে এত খাবারের ব্যবস্থা হলো সে বুঝতে পারছে না। আরিফ পদ্ম কেন এত অস্থির হচ্ছে তা জানে। সে হালকা হেসে তার হাতটা পদ্মর হাতের উপর রাখে। পদ্ম কেঁপে উঠে তাকায় সেদিকে। আরিফ আস্তে করে বলো, আমি থাকতে তুমি কেন এত দুশ্চিন্তা করো পদ্ম? আমার উপর কি একটু আস্থা নেই তোমার? আমি তোমাকে কথা দিয়েছি, তোমার উপর যে কোনো ঝড় আসলে আমি আমার নিঃশ্বাসের সাথে জড়িয়ে নিব। পদ্ম পূর্ণ দৃষ্টি মিলে আরিফের দিকে তাকায়। আরিফের চোখে ভরসা খুঁজে পায় সে। তার মন বলছে এসব কিছু আরিফের কাজ। তার মনটা হঠাৎ ভালো হয়ে যায়। একটা শীতল স্পর্শ লাগে তার মনের মতো। অদ্ভুত শান্তিতে ছেয়ে যায় তার শরীর। সবার খাওয়া দাওয়া ঠিকমতো হয়ে গেছে, এমনকি আরও অনেক বেঁচে গেছে। জোহরা হাসিমুখে খাবার নিয়ে পাশের বাড়িতে দিয়ে এসেছে। তারা একটু ইতস্তত করেছিল খাবার নিতে। জোহরা হেসে বলেছে, আমি কিছু মনে রাখিনি, আপনারাও রাখবেন না। মন খুলে আমাদের মেয়েটার জন্য দোয়া করে দেবেন, মেয়েটা যেন জীবন অনেক সুখী হয়। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জোহরার কথা শুনে। সোবহান সাহেব বারবার রুমালে ঘাম মুছতে থাকে। তার কলিগ বন্ধুবান্ধব সব প্রশংসায় পঞ্চমুখ। হবু বউয়ের বাড়ির আপ্যায়নে সোবহান সাহেব শুধু মুখে একটা কৃত্রিম হাসি রাখে। হঠাৎ আরিফের দিকে চোখ পড়ে তার। আরিফ হেসে তার দিকে তাকিয়ে আছে। সোবহান সাহেবের অস্বস্তি লাগে ছেলের দিক তো তাকাতে, কারণ ছেলের চোখে স্পষ্ট লেখা দেখতে পাচ্ছে সে, বাবা তুমি হেরে গেলে। সবাই গল্পের মশগুল ছিল।
ঠিক এমন সময় আরিফ সবার মাঝে দাঁড়িয়ে পড়ে। জোহরা আর সেতারাও সেখানে ছিল, কারণ তাদের মনটা এখন বেশ ফুরফুরে। মেয়ের দুই পাশে দাঁড়িয়ে আছে তারা। কুহু, পুষ্প আর মাহিও একটু সেজেগুজে এসেছে ততক্ষণে। তাদের মনটাও ভালো। নিবিড় শার্ট পাল্টে নীল রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। মাহি সেদিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিবিড় কুহুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলো, তোমাকে একটা পরীর মতো লাগছে কুহু। কুহু লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার নিবিড় ভাই যে আজকে রাজপুত্রের মতো লাগছে এটাও বলতে পারছে না সে লজ্জায়। পুষ্প ওদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। ওদের একা কথা বলার সুযোগ দিয়ে সে অন্য পাশে যেয়ে দাঁড়ায়। আমার একটা প্রস্তাব আছে। এখানে যেহেতু আমার পরিবারের সবাই উপস্থিত আছে, তাই কথাটা আমি এখনই জানাতে চাই। সবাই অবাক হয়ে আরিফের দিকে তাকালো। সে আবার এখন কি বলতে চায়? সেতার আর জোহরা পদ্মর দিকে তাকায়। পদ্ম জানায় সে কিছুই জানে না এই ব্যাপারে। সোবহান সাহেব গম্ভীর গলায় বলল, তোমার আবার এখন কি প্রস্তাব দেওয়া আছে? আরিফ একবার পদ্মর দিকে তাকায়, এরপর ঘরের সবার দিকে চোখ বুলিয়ে নিয়ে ভারী গলায় বলে, আমি আজই পদ্মকে বিয়ে করতে চাই, রাতের মতো। আমার পরিবারের সবাই যখন উপস্থিত আছে এখানে, তাই আর দেরি করা ঠিক হবে না। কাজীকে খবর দেওয়া হয়েছে, বাকি সব ব্যবস্থা হয়ে গেছে। ঘরোয়াভাবে আজ বিয়েটা হয়ে যাবে, যদি পদ্ম বা পদ্মের পরিবারে কোনো আপত্তি না থাকে। আজ রাতেই আমি বিয়ে করে বউ নিয়ে চলে যেতে চাই। আমি আর বাবা দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি, তাই না বাবা? আরিফ হেসে বাবার দিকে তাকায়। সোবহান সাহেব হতভম্ব মুখে তাকিয়ে আছে আরিফের দিকে। উপস্থিত সবাই হতবাক। সারা ঘরে হঠাৎ পিনপতন নীরবতা।